আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 24 ঘন্টার ব্যবধানে দেশে আবারও মৃদু ভূমিকম্প। উৎপত্তিস্থল আশুলিয়ার বাইপাইল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 3.3। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত, মন্তব্য মির্জা ফখরুলের। ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার আহ্বান। অতীতের মতো আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল বা ইঞ্জিনিয়ারিং হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি জামায়াতের আমির শফিকুর রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। ভোটে কাজ করবেন রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক। এবং বগুড়া শহরের ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে, বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন পথচারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের 24 ঘন্টা না পেরোতেই রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 3.3। সকাল 10:36 12 সেকেন্ডের এই কম্পন রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকালের ভূমিকম্প হয়েছিল 10:38। আজ হয়েছে 10:36। রিক্টার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল 3.3। এটি মৃদু ভূমিকম্প। এর আগে গতকাল নরসিংদীতে উৎপত্তি হওয়া দেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে 10 জন মারা যায়। সারা দেশে আহত হয় কয়েকশো মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর আগরগাঁয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমদাদ, আজকের ভূমিকম্পের বিষয়ে আর কি তথ্য বলছে আবহাওয়া অফিস? আবহাওয়া অফিসে আমরা কিছুক্ষণ আগে এসেছি এবং আমরা এখানে যে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন রুবায়েত, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে এই যে আজকে সকালের যে ভূমিকম্পটি 10:36 যেটি আপনি বললেন, সেটি নরসিংদীর পলাশে অনুভূত হয়েছে এবং সেখানে রিক্টার স্কেলে তারা পরিমাপ করেছেন সেই মাত্রাটি রয়েছে 3.3। অর্থাৎ এটি মৃদু আকারের একটি ভূমিকম্প। যদিও 3.3 এই ভূমিকম্পের মাত্রা, তারপরও তারা কিন্তু এটিকে কিন্তু হালকাভাবে দেখছেন না। তারা বলছেন যে এই ভূমিকম্পটি যেটি অনুভূত হয়েছে সেটি আসলে আফটার শক হতে পারে। কালকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল নরসিংদীতে, সেই ভূমিকম্পেরই একটি পরবর্তী প্রতিক্রিয়া হতে পারে এটি। এবং এরকম প্রতিক্রিয়া কিন্তু শুধু একবারই হবে না, এমন অনুভূতি কিন্তু কয়েকবার হতে পারে। তারা উদাহরণ হিসেবে বলছেন যে নেপালে যখন বড় ধরনের ভূমিকম্পটি হয়েছিল, এরপরে হাজারখানেক এরকম আফটার শক বা থেমে থেমে ভূমিকম্প হয়েছিল এবং এরই প্রতিক্রিয়া কিন্তু নেপাল কিন্তু বেশ কয়েকবার কেঁপে উঠেছিল, প্রায় হাজারখানেক বার ওই বড় ভূমিকম্পের পর কেঁপে উঠেছিল। তো এটি নিয়ে আসলে আতঙ্কিত না হতে, জনমনে আতঙ্ক যেটি বিরাজ করছে সেটি আসলে না বিরাজ করুক, সেটি তারা পরামর্শ দিচ্ছেন যেন এটি নিয়ে আতঙ্কিত না হয় মানুষ। এরকম মৃদু যে ভূমিকম্পগুলো আছে এগুলো সবসময় আসলে মাটির নিচে হচ্ছে, যেগুলো কিছু কিছু সময় অনুভূত হয়, কিছু কিছু সময় অনুভূত হয় না। এইরকম কথাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে যেহেতু ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, সেক্ষেত্রে ভূমিকম্প থেকে প্রাণহানি বাঁচাতে, প্রাণহানি কম করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, সেইগুলো আসলে সরকারকে নেওয়া উচিত। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ
হুমায়ুন আক্তারের সাথে, যিনি প্রায় 40 বছর ধরে ভূমিকম্প নিয়ে আসলে কাজ করছেন এবং এই বিষয়গুলো নিয়ে গবেষণা করছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ কিন্তু এখন যে ডাউকি ফল্ট ছিল সেখানে যেহেতু অতীতে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে, অর্থাৎ সিলেটের ওই দিকটাতে যে ডাউকি ফল্ট ছিল, যেটা ইউরেশিয়ান প্লেট বলা হয়, সেখানে বেশ কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে। তো সেখানে কিছুটা হলেও ঝুঁকি এখন কমছে বলা চলে। কিন্তু বাংলাদেশের এখন যে প্লেটটি রয়েছে, অর্থাৎ নরসিংদীর যে শীতলক্ষ্যা নদী এলাকাটি যেটি রয়েছে, সেখানে কিন্তু তারা যেটি বলছেন যে এখানে যে ভারতের যে ইন্ডিয়ান বার্মার যে প্লেটটি রয়েছে, এটি কিন্তু শেষ ভাগটা হতে পারে তারা ধারণা করছেন। এবং এর ফলেই কিন্তু সেখানে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছে এটি আসলে একটা বন্ধ অবস্থায় ছিল, সেখানে এখন এই বন্ধ অবস্থাটি খুলে গেছে। অর্থাৎ যদি কোনো কোথাও বাঁধে যদি একটি ছোট্ট ফুটা হয়, সেই ফুটা থেকে কিন্তু আস্তে আস্তে পানি বের হয় এবং এক পর্যায়ে সেটি কিন্তু বাঁধ ভাঙা একটা প্রবণতা কিন্তু দেখা যায়। তো এইটিকে কিন্তু এই ভূতত্ত্ববিদ কিন্তু এমনটি বলছেন যে এই যে গতকালকে ভূমিকম্পটি, সেটি কিন্তু বাঁধে একটা ছিদ্র তৈরি করেছে এবং এটি যে কোনো সময় একটি বড় ধরনের ভূমিকম্পের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে। তো সেই কারণেই যেটি হচ্ছে যে বাংলাদেশে যদি সেখানে যে মাত্রাটি জমে রয়েছে, আমরা জিজ্ঞেস করেছিলাম যে সেখানে কি পরিমাণে ভূমিকম্প অনুভূত হতে পারে যদি বড় আকারের একটি ভূমিকম্প হয়, তো তারা যেটি বলছেন যে সেটির আকার হতে পারে 8 থেকে 9 মাত্রা, যেটি সত্যি খুব ভয়াবহ। এবং 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প যদি ঢাকা শহরে অনুভূত হয়, সেক্ষেত্রে কিন্তু ঢাকা শহরের 40% যে ভবনগুলো রয়েছে এবং দালানগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভস্মীভূত হয়ে পড়বে এবং ব্যাপক প্রাণহানির ক্ষয়ক্ষতি হতে পারে। সেজন্য তারা যেটি বলছেন যে আসলে এখন সরকারকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, বিশেষ করে ভূমিকম্পের কারণে জানমালের যে ক্ষতি হয়, বিশেষ করে বৈদ্যুতিক ব্যবস্থাপনা, গ্যাস এবং অন্যান্য যে সংযোগগুলো রয়েছে, সেগুলো যাতে দ্রুত একবারে বন্ধ করে দেওয়া যায়। যেহেতু ভূমিকম্পের প্রথম শকটা একটু হালকা অনুভূত হয়, এরপর এগুলো বড় আকারে আসে, সেই প্রথম হালকা শক যেটি আসে, অর্থাৎ কম্পনটি আসে, সেই কম্পন চলাকালীন যাতে বন্ধ করে দেওয়া যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে তারা পরামর্শ দিয়েছেন। একই সাথে তারা বলছেন যে ঢাকার যে নাগরিক ব্যবস্থাপনা রয়েছে, এই নাগরিক ব্যবস্থাপনাগুলোকে তারা যাতে বিকেন্দ্রীকরণ করেন। অর্থাৎ বাংলাদেশের এখন কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা হচ্ছে পশ্চিমের দিকে যে জায়গাগুলো রয়েছে, যশোর, খুলনা, বাগেরহাট, এই যে অঞ্চলগুলো রয়েছে, এইসব অঞ্চলগুলোকে এখন তারা বলছেন প্রাধান্য দেওয়ার জন্য। ঢাকার যে ঘন বসতিপূর্ণগুলো রয়েছে, এগুলোকে কিছুটা হলেও স্থানান্তর করার জন্য। এই জন্য অনেক ঝুঁকি হতে পারে, কারণ অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকা শহরে বসবাস করছেন, বিশেষ করে পুরান ঢাকার যারা রয়েছে, তাদের কিন্তু পারিবারিক ঐতিহ্যগত ভাবেও কিন্তু তারা সেখানে বসবাস করছেন। তারা সেখান থেকে সরবেন কিনা বা সেখান থেকে তারা অন্য কোথাও যাবেন কিনা, এমন অনেক ধরনের কথাই কিন্তু আছে। এইসব বিবেচনা করেও জীবন বাঁচাতে হলেও সরকারকে কঠোর পদক্ষেপ নিয়ে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতেই হবে, এমনটি কিন্তু তারা বলছেন। আর যদি বিকেন্দ্রীকরণ করা সম্ভব হয়, সেক্ষেত্রে ভূমিকম্প হওয়ার পর যদি সবাই ঢাকায় থাকে, এই লোকগুলোকে কিন্তু উদ্ধার করার মতো লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে। সেই কারণেই তারা বলছেন যে এখন ঢাকাকে বিকেন্দ্রীকরণ করে এই যেগুলো জায়গাগুলোতে রিস্ক কম, সেই জায়গাগুলোতে আধুনিক স্থাপনা গড়ে তোলা, সেই জায়গাগুলোতে মানুষদের বসবাস নিশ্চিত করা, যাতে ঢাকা শহর কিংবা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, সিলেট, সুনামগঞ্জ, এই যে এলাকাগুলো রয়েছে যেখানে ভূমিকম্প হলে চট্টগ্রামের কিছু অংশ, আমরা যাতে ত্বরিত একটা রেসপন্স করতে পারি, সেই রেসপন্স ব্যবস্থাপনার জন্য হলেও আসলে সরকারকে এখন সেই দিকে মনোযোগী দিতে হবে। কারণ বাংলাদেশে 100 বছর আগে যে বিশাল ভূমিকম্প হয়েছিল, এই যে সময়টির যে গ্যাপ রয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু পরবর্তীতে আরো বড় ভয়াবহ রকমের ভূমিকম্প হবে, যেটি 9 মাত্রারও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু এখনই সময় তাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং সৈয়দ হুমায়ুন আক্তার আরো যেটি আমাকে জানিয়েছেন যে আসলে এই যে 8 থেকে 9 মাত্রার যে ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়ে গেছে, এই শঙ্কাটি কিন্তু খুব সীমিত সময়ের মধ্যে, কারণ এটি হয়তো বা এমন হতে পারে যে আগামী 1 মাস থেকে 2-4 বছরের মধ্যেও এরকম একটা ভূমিকম্প হতে পারে। সেক্ষেত্রে এই যে সময়টি রয়েছে 2-4 বছর সময়, এই সময়টুকুকে কাজে লাগানোর জন্য সরকারকে একটি বড় ধরনের পরিকল্পনা নেওয়ার জন্য কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। তো ভাবনা আবহাওয়া অফিস থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। জি এমদাদ, আপনাকে ধন্যবাদ। 3 দিনের রাষ্ট্র সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সকালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে ভিআইপি লাউঞ্জে 2 নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজ খবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিকেলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে সই এবং একটি গাছের চারা রোপণ করেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে তার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। হাসিনা বিরোধী আন্দোলনের শেষ 10 বছরে জামায়াতে ইসলামী দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। তিনি আরও বলেন, একটা রাজনৈতিক দল পিআর নিয়ে এতদিন চিৎকার করলেও এখন সুর নরম করে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পিআরের মতো গণভোটও মানুষ বুঝতে পারছে না, বুঝতে পারবেও না। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। হুঁশিয়ারি দিয়ে আমিরে জামায়াত বলেন, বিগত দিনের মতো কেউ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে তবে উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিকুর রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জামাল সহ আরো অনেকে। স্বাধীনতার পর কোন নির্বাচন একটা নির্বাচনের পিপাসা নিয়ে জাতি অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোন ইঞ্জিনিয়ারিং, কোন মেকানিজম অথবা মোট কেড়ে নেওয়ার কোন পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে প্রচার করবেন। আপনার বুটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে। এবারে নির্বাচনে অংশীদার হিসেবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক কাজ করবেন। এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে। সকালে রাজধানী গুলশান হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। সানাউল্লাহ আরও বলেন, এবারে নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অপব্যবহার রোধে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। A good number of these young people
even perhaps did not perform as apprentice before. So this is another area where when you are training the citizen observers, I mean all the entities, not only ANFREL, including Election Commission, we have to take into account and we have to do the needful. বগুড়া শহরের ফুটপাত এখন ভাসমান ব্যবসায়ীদের দখলে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে ফুটপাত দখল করে চলছে বাণিজ্য। এতে বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন পথচারীরা, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। এছাড়াও সড়কে অবৈধ পার্কিং দুর্ভোগ বাড়াচ্ছে কয়েক গুণ। বগুড়া পৌরসভার নাগরিক দুর্ভোগ নিয়ে আজিজুল হাকিম রুমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে তৃতীয় ও শেষ পর্ব, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বগুড়া শহর জুড়ে এভাবেই সড়ক ও ফুটপাথ দখল করে গড়ে উঠেছে অস্থায়ী দোকান। শহীদ খোকন পার্ক, বাদুরতলা রোড, সাতমাথা, থানামোড়, স্টেশন রোডে দখল বাণিজ্যের কারণে যেন অস্তিত্বই নেই ফুটপাতের। এতে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী, শিক্ষার্থী ও বয়স্করা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও পুলিশ প্রশাসনের চোখের সামনেই চলছে এসব দখলবাজি। আর ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে নির্দিষ্ট জায়গা পেলে সেখানে ব্যবসা করবেন তারা। কারণ ফুটপাত টোটালি দখল, অনেকে আছে তাড়াতাড়ি করে যাওয়ার ক্ষেত্রে তিনি অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে। রাস্তার উপর দোকান করি, এটা হচ্ছে যে কি অন্যায় যদি হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক, আমরা সবাই যেন ওখানে ডিসিপ্লিন করে আমরা জানি সবাই এক জায়গা থেকে মাল বেচা-কিনা করতে পারি। ফুটপাত দখলমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প হকার মার্কেট গড়ে তোলা জরুরি বলে জানায় পৌর কর্তৃপক্ষ। এখন আপনি দেখবেন যে একজনের বাড়ির পাশে, এটা আমার এত কষ্ট লাগে যে বাচ্চা কাচ্চা যারা স্কুলে যাতায়াত করে তাদের ফুটপাতটা এমনভাবে দখল করে রাখে, এই যে মানুষের একটা দুর্ভোগ, এই যে মানুষের এটা দেখার কেউ নাই। মাস্টার প্ল্যান যখন হয়ে যাবে তখন আলটিমেটলি এই যে সমস্যাগুলো, ফুটপাত দখল বলেন, যানজট বলেন, এগুলি নিরসন হবে বলে আমি আশা করছি। তবে জেলা পুলিশের দাবি, শহরের দখল বাণিজ্য বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কম্বাইন্ড যদি যৌথ উদ্যোগ হয় তাহলে জিনিসটা আরো সহজ হবে। পুলিশ ডেফিনেটলি কাজ করবে, পুলিশ কাজ করতেছে, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা হলে এটা আমার মনে হয় যে দ্রুত অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে যানজটটা। পৌর কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের সমন্বিত পদক্ষেপ এবং হকারদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ করা না হলে এই সমস্যার সমাধান মিলবে না বলে মত সচেতন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানী শিমুল ইউনিয়নে অবস্থিত পুরনো জরাজীর্ণ বালুজুরি উচ্চ বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগে ভবনটি ধসে পড়ার আশঙ্কা করছে শিক্ষক শিক্ষার্থীরা, তাই প্রতিদিন আতঙ্কে থাকে তারা। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শফিকুর রহমান ইসলাম। শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানী শিমুল ইউনিয়নে 1991 সালে প্রতিষ্ঠিত হয় বালিজুরি উচ্চ বিদ্যালয়। 1999 সালে 3 তলা নতুন ভবন পায় এই বিদ্যালয়টি। তবে নির্মাণের কয়েক বছর পর থেকেই ভবনটি ছাদ থেকে খসে পড়ছে পলিস্তারা ও বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল। পুরনো জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে আতঙ্কে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা। যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে, পানির জন্য আমরা ঠিকমতো ক্লাস নিতে পারি না, তার জন্য আমাদের অভিভাবকরা আমাদের স্কুলে আসতে নিষেধ করে, তাও আমরা পড়ার জন্য স্কুলে আসি। বর্ষা মৌসুমে শ্রেণীকক্ষের ভেতরে থাকে স্যাঁতসেঁতে অবস্থা। ঝুঁকিপূর্ণ হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েও শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। শিক্ষকরা বলেন, বিদ্যালয়টির এখন নাজুক অবস্থা, যে কোনো মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে। অতি দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি তাদের। যে কোনো সময় কেস হতে পারে, ভেঙে পড়তে পারে, ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না, বাবা মা তো আমাকে অনেক অভিযোগ জানিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জানান, গারো পাহাড়ের পাদদেশে হওয়ায় এটি এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা, তাই ভবনটি ধসে পড়ার ঝুঁকি বেশি। অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেলা সম্মানিত জেলা প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সব দিক বিবেচনা করে যেন আমার স্কুলটাকে দ্রুত একটি নতুন ভবনে
উন্নীত করার জন্য। তবে খুব শিগগিরই স্কুলের নতুন ভবন নির্মাণের বিষয়ে আশ্বাস দিয়েছেন শেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী। ওনারা যে পরামর্শ দিবেন সেইভাবে আমরা কাজ করব। তবে আমরা চাচ্ছি যে ঝুঁকিমুক্তভাবে বাচ্চারা লেখাপড়া করুক, তাদের মধ্যে যাতে কোনো আশঙ্কা না থাকে। ফিজিক্যালি প্রতিষ্ঠানে যে একটু দেখতে হবে, দেখে বাস্তবতার নিরিখে আমি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তত কর্তৃপক্ষের বরাবর ব্যবস্থা নেব। বিদ্যালয়টিতে বর্তমানে 420 জন শিক্ষার্থী রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে জামায়াতে ইসলামীর জেলা শাখার উদ্যোগে ছাত্রছাত্রী ও যুবদের নিয়ে অনুষ্ঠিত হল গণজমায়েত। এতে যশোর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোসলে উদ্দিন ফরিদ জানান, ভোটে জামায়াত ইসলামী জিতলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে নারী পুরুষ সবাই মিলে সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চান তারা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ঝিকরগাছা উপজেলার বিএম হাই স্কুল মাঠে শুক্রবার দুপুর থেকেই যেন জনস্রোত নামে। জামায়াত ইসলামীর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন যশোর 2 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোসলে উদ্দিন ফরিদ। 2024 সালের 5ই আগস্টে ফ্যাসিবাদের পতন হয়েছে। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে যোগ্যতা অনুযায়ী বেকারদের চাকরি দেবে জামায়াত। আমরা এমন স্বচ্ছ ব্যবস্থা তৈরি করবো, এখানে উপহার দিব, যাতে যোগ্যতার ভিত্তিতে তোমরা বের এখানে যেতে পারো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, চাকরির ক্ষেত্রে হোক, সেই নিশ্চয়তা আমরা দেব ইনশাআল্লাহ। এদিকে যশোরের 6টি আসনেই জামায়াত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। জামায়াত ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, যশোর জেলা পশ্চিমের শিবির সভাপতি ইসমাইল হোসেন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম সহ যশোর জেলা এবং ঝিকরগাছা চৌগাছার স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি মৌসুমে ৬,৯৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর সুগার মিলে আখ মাড়াই শুরু হয়েছে। ডোঙ্গায় আখ মেরে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের পরিচালক আজহারুল ইসলাম। এ সময় নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিলটিতে এবার ১,১০,০০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে অর্থ সংবাদ। ইমাম আহমেদ রেজা খান ব্রেলভি রহমাতুল্লাহি আলাইহির ১০৭তম ওফাত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল আলা হজরত কনফারেন্স। রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পিএইচপির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শাইখুল হাদিস কাজী মোহাম্মদ মুইন উদ্দিন আশরাফি। ইমামে আজম ও আলা হজরত গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস হাফিজ সোলাইমান আনসারি। এ সময় বক্তারা বলেন, ইমাম আহমেদ রেজা মুসলিম জাতির জন্য এক অনন্য আশীর্বাদ। তার বহুমাত্রিক গবেষণা ও দালিলিক লেখনী বিশ্ব মুসলিমের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করা হয়। এবারে থাকছে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে ৫০৯ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড।
টেস্ট ক্রিকেটে এত রান তাড়া করে জয়ের রেকর্ড নেই, মানে বাংলাদেশকে হারতে হলে আইরিশদের রেকর্ড করতে হবে। এই সমীকরণের ম্যাচে 26 রানে 2 উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ 3 উইকেটে 89 রান। এর আগে 1 উইকেটে 156 রান নিয়ে খেলতে নামে সফরকারীরা। দলীয় 172 রানে ম্যাকব্রাইনের শিকার হন সাদমান। সাজঘরে ফেরার আগে তার সংগ্রহ 78 রান। তবে অপেক্ষা ছিল মুমিনুলের সেঞ্চুরির। 87 রান করে মুমিনুল আউট হলে 4 উইকেটে 297 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক অপরাজিত ছিলেন 53 রানে। মুশফিকুর রহিমের শততম এই টেস্টে বাংলাদেশের 476 রানের জবাবে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড 265 রানে অল আউট হয়। স্প্যানিশ লা লিগায় লেভান্তেকে 1-0 গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। নিজেদের মাঠ মেস্তাল্লা স্টেডিয়ামে আক্রমণ ও বল দখলে প্রতিপক্ষের চেয়ে এগিয়েছিলেন ভ্যালেন্সিয়া। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কার্লোস কোরবেরানের দল। বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে লেভান্তের সীমানায় আক্রমণ চালায় ভ্যালেন্সিয়া। খেলার 79 মিনিটে হুগো দুরো যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় ভ্যালেন্সিয়ার জয়। এতে 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগের উপরে উঠে এলো তারা। উত্তেজনাপূর্ণ ম্যাচে থাইল্যান্ডকে 40-31 পয়েন্ট হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। সেই সাথে নারী বিশ্বকাপের ইতিহাসে দেশের হয়ে প্রথম পদকও নিশ্চিত করল স্বাগতিকরা। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের শুরুতে উজ্জ্বল ছিল থাইল্যান্ড, তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গুছিয়ে উঠে 14 থেকে 12 পয়েন্ট এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর দ্রুতই প্রতিপক্ষকে অল আউট করে বাংলাদেশ। সময়ের সাথে সাথে আধিপত্য বাড়তে থাকে বাংলাদেশের। অবশেষে 40-31 পয়েন্টের জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো পদক নিশ্চিত করল বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 24 ঘন্টার ব্যবধানে দেশে আবারও মৃদু ভূমিকম্প। উৎপত্তিস্থল বাইপাইল নয়, ঘোড়াশালে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 3.3। 3 দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। বেহেশতের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে জামায়াত, মন্তব্য মির্জা ফখরুলের। ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করার আহ্বান। অতীতের মতো আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল বা ইঞ্জিনিয়ারিং হলে কঠোর জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি জামায়াতের আমির শফিকুর রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। ভোটে কাজ করবেন রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক। এবং বগুড়া শহরের ফুটপাত ভাসমান ব্যবসায়ীদের দখলে বাধ্য হয়ে সড়কে চলাচল করছেন পথচারীরা। প্রায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।